জাপানের হৃদয় ভেঙে রাজস্বিক প্রত্যাবর্তনে ব্রাজিল শীর্ষ ১৬তে সেলেসাও। সারা দেশে সমর্থকদের উচ্ছ্বাস। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির। বাংলাদেশ মিয়ানমার চীনের মধ্যে ইকোনমিক করিডোরের প্রস্তাব বাণিজ্যের নতুন দিগন্ত। মত বিশ্লেষকের রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকার আশা, ঢাকাকে কৌশলী হওয়ার পরামর্শ। কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশের মরদেহ পৌঁছেছে দেশে। ওসমানী বিমানবন্দর থেকে নেওয়া হচ্ছে সিলেটের কানাই ঘাটে। স্বজনদের শোক। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুন? এত গরম, বিদ্যুতের কারণে দোকানও ঠিক মতন বসতে পারি না। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। গরমের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামে বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বন্টনে শহরের সঙ্গে বৈষম্যে অসন্তোষ। গ্রামীণ অর্থনীতিতে প্রভাব। সরবরাহ স্বাভাবিক হচ্ছে দাবি বিদ্যুৎ বিভাগের। এবং ট্রাম্পের ঘোষণার পর কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ ইরানের। নতুন বৈঠক নির্ধারিত না হওয়ার দাবি। হরমুজে মাইন অপসারণ উদ্যোগ প্রত্যাখ্যান। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। হিউস্টনে রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের। এশিয়ার পরাশক্তি জাপানকে বিদায় করে শীর্ষ ১৬তে সেলেসাও। শ্বাসরুদ্ধকর ম্যাচে ক্যাসেমিরো নৈপুণ্যের সমতা ফেরানোর পর মার্টিনেল্লি শেষ সময়ের গোলে ২-১-এ জিতেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন ৩৪ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে গোল করা ক্যাসেমিরো। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে এসএম ইকবালের রিপোর্টে বিস্তারিত। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ব্রাজিল দলে যদি কার্লো আনচেলত্তি ওস্তাদ হন, তবে তার যোগ্য শিষ্য গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নেমে তার বাজিমাত একেবারে শেষ মুহূর্তে করা তার স্কোরেই জয় নিশ্চিত করে ব্রাজিল। এতটাই অন্তিম মুহূর্তে আসে তার গোল যে শোধ করার সময়টুকু পায়নি জাপান। এর আগে কার্লো আনচেলত্তি আস্থা রাখেন নেইমারবিহীন ব্রাজিলে। তাই নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড নিয়ে জাপানের মুখোমুখি সেলেসাও। ম্যাচের শুরু থেকে তারা যে আনচেলত্তিকে হতাশ করেছে তা বলা যাবে না, তবে লো ব্লকে জাপান ছিল দুর্দান্ত। এর মাঝেও ভিনি কুনিয়ারা চেষ্টা করেছেন। জাপানের পোস্টে নিয়েছেন বেশ কিছু শট, সেগুলো লক্ষ্যে থাকলেও কাজের কাজ হয়নি। কখনো দুর্বল শট, আবার কখনো গোলকিপার সেগুলো রুখে দিয়েছেন কোনো চাপ ছাড়াই। জাপানের সবচেয়ে শক্তির জায়গা আচমকা কাউন্টার অ্যাটাক। 29 মিনিটে তার চমৎকার ডিসপ্লে। মধ্য মাঝে অনেকটা ফাঁকা বল পেয়ে যান কাইশি সানো। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট রুখতে পারেনি এলিসন বেকার। এমনকি সেলেসাও রক্ষণে থাকা মাগালেস তা শুধু তাকিয়েই দেখেছেন। গোল হজম করে হুঁশ ফিরে পায় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপান রক্ষণে তারা বাড়িয়ে দেয় আক্রমণের চাপ। দ্বিতীয়ার্ধের শুরুতে তাতে বেশ কোণঠাসা হয়ে পড়ে ব্লু সামুরাইরা। ৫২ মিনিটে সমতার খুব কাছে চলে যায় ব্রাজিল, তবে গিমারেসের হেড চমৎকার দক্ষতায় রুখে দেন জাপানি গোলি সুজুকি। ৫৬ মিনিটে ব্রাজিল সমর্থকদের উৎকণ্ঠার আগুনে স্বস্তির শীতল পরশ বুলিয়ে দেন ক্যাসেমিরো। জাপানের অতিরিক্ত রক্ষণাত্মক হওয়ার সুযোগ কাজে লাগায় সেলেসাও। চমৎকার হেডে পরাজিত হন সুজুকি। এর ২ মিনিট পর দলকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন ভিনি, কিন্তু তার দুর্দান্ত চেষ্টা ফিরে আসে বারে লেগে। এরপর ম্যাচ এগিয়েছে নিজস্ব গতিতে। যেখানে চালকের আসনে ছিল ব্রাজিল, জাপান শুধু ২-১ স্পিড ব্রেকার হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে মাত্র। সেটা ব্রেক কষে আর গতি কমে উতরে গেছে ব্রাজিল। ধীরে ধীরে যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। রাউন্ড অফ 32 বৈতরণী পেরিয়ে তারা এখন শীর্ষ ১৬তে এবং তাদের উন্নতির গ্রাফটাও বেশ স্পষ্ট। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে বলাই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ২ যুগের আক্ষেপ এবার খুঁজতেই যাচ্ছে সেলেসাওদের। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ব্রাজিল শেষ ১৬ নিশ্চিত করায় উচ্ছ্বসিত টিএসসিতে খেলা দেখতে আসা সমর্থকরা। নেইমারকে ছাড়াই সেলেসাওদের এমন সাফল্যে খুশি তারা। পরের ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখবে ব্রাজিল, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। গেল কয়েক আসরের ব্যর্থতা এবার ঘোচাবে ব্রাজিল, এমন স্বপ্ন হৃদয়ে ধারণ করে টিএসসিতে এসেছিলেন প্রিয় দলকে সমর্থন জোগাতে। রাউন্ড অফ 32 ডু অর ডাই ম্যাচে জাপানের বিপক্ষে ভিনিসিয়াস কুনিয়াদের আগ্রাসী আক্রমণ প্রত্যাশা বড় করে সেলেসাও ভক্তদের। প্রথম গোল খাওয়ার পর আমরা হতাশ হইনি, আমাদের কনফিডেন্স ছিল ব্রাজিল কখনোই হারবে না। জাপানের মতো চকলেট দলের সাথে অসম্ভব। অনেক আপসেট হয়েছে, শুধু আপসেট না, হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। প্রথম গোল খাওয়ার পর একটু খারাপ লাগতেছিল, বাট জানতাম
ব্রাজিল জিতবে। তবে হাইড্রেশন ব্রেকের পর যেন নিশ্চুপ ব্রাজিল ভক্তরা। কাউন্টার অ্যাটাকে পিছিয়ে পড়ে ম্যাচের ফেরার হিসেব কষতে ব্যস্ত হয়ে পড়েন তারা। জাপানি ইঞ্জিনের সামনে সাম্বার ফুটবলের ছন্দের তাল মেলাতে একটু সময় লেগেছে। ব্লু সামুরাইদের রক্ষণ দেওয়াল ভাঙতেই টিএসসি আবারও গর্জে ওঠে। পিছিয়ে পড়েও ব্রাজিল দারুণভাবে প্রত্যাবর্তনের গল্প লেখায় সমর্থকদের গর্জনে কেঁপে ওঠে রাতের আকাশ। 2 গোল দিয়ে কামব্যাক করছি, এত আনন্দ বলার বাইরে। Seleção da play, their playing style is absolutely fabulous. We prove that. লাস্টে যখন গোলটা হলো তখন অনেক ভালো লাগছে ভাই, অনেক হ্যাপি, অনেক। লাস্ট 16 এ গেছে, আমরা এত খুশি এবং আমরা এবার যে কাপ নিব এটার প্রমাণ আমরা দিতেছি কিন্তু। Real Samba is here. We are coming, Argentina. We are coming. ব্রাজিল সুপারস্টার নেইমারকে মাঠে দেখার অপেক্ষা ছিল সেলেসাও সমর্থকদের। তবে এদিন তার মাঠে নামা হয়নি। কার্লো আনচেলত্তির ট্যাকটিসে ভরসা রেখে জয়ের আনন্দে মাতে ব্রাজিল ভক্তরা। স্বপ্ন এবার হেক্সা জয়ের। চেয়েছিলাম নেইমার এসে খেলাটার মোড়টা ঘুরে আরো আনন্দ দেওয়ার, কিন্তু অবশেষে নেইমার ছাড়া যে আমরা 2 গোলে জিতেছি এটাই আনন্দ। ওদের মেসি থাকা সত্ত্বেও ওরা আমাদের পিছনে, আর আমাদের নেইমার নাই তাও আমরা সামনে। শেষ 16 নিশ্চিত হয় ব্রাজিল সমর্থকদের মুখের হাসি চওড়া হয়েছে। বিশ্বকাপের জায়ান্ট কিলার জার্মানির কাছে কিলিং হয়নি ব্রাজিল। বিশ্বকাপের রঙও হারাতে দেয়নি সেলেসাওরা। এখন দেখার অপেক্ষা এই রং কতদূর পর্যন্ত ছড়িয়ে নিতে পারে কার্লো আনচেলত্তি বাহিনী। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের জয়ের পর উল্লাসে মেতে ওঠেন রাজধানী সহ সারা দেশের সমর্থকরা। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দলের ম্যাচ উপভোগের পর নেচে গেয়ে জয় উদযাপন করেন তারা। শীর্ষ 16তেও সেলেসাওদের কাছে এমন পারফরমেন্স চান সমর্থকরা। তাদের প্রত্যাশা ধারাবাহিকতা ধরে রেখে এবার হেক্সা শিরোপার স্বপ্ন পূরণ করবে ব্রাজিল। নাটকীয় জয়ে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। বাঁধভাঙা উচ্ছ্বাস সবার চোখে মুখে। খেলা শুরু আগে থেকেই দলে দলে সমর্থকরা হলুদ জার্সি পরে বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরি সহ নানা স্থানে ভিড় করেন ব্রাজিলিয়ান ভক্তরা। শুরু থেকেই টান টান উত্তেজনা। শেষ মুহূর্তে জাপানের জালে মার্টিনেলির দ্বিতীয় গোলের পর আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। হেক্সা মিশনের প্রথম যে শুরুটা এটা আজকে হয়ে গেল। যাদের জ্বলতেছে এদের জ্বলতে থাকুক, আমরা উদযাপন করব। ব্রাজিলের ডাহে ফ্যান হিসেবে আজকে যেখানে দেখেছেন নেইমার ছাড়া এটা অসাধারণ, অসাধারণ। আমরা কামব্যাক করতে পারবো, এটা আমাদের বিশ্বাস ছিল। খুলনা শহরের হাদিস পার্ক, শিববাড়ি মোড় সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করেন দর্শকরা। নেচে গেয়ে জয় উদযাপন করেন ভক্ত সমর্থকরা। ব্রাজিল উইল বি চ্যাম্পিয়ন, উই কমপ্লিট হেক্সা মিশন, হেক্সা মিশন। আমাদের নেইমারকে ছাড়া আমরা এত শক্তিশালী, আর নেইমারকে নামালে কত শক্তিশালী হতে পারি আমরা। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। ব্রাজিলের প্রতিটি গোলের পরপরই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। তাদের প্রত্যাশা শীর্ষ 16তেও দাপট ধরে রাখবে ব্রাজিল, পূরণ করবে হেক্সা শিরোপা জয়ের স্বপ্ন। আমরা 7 বলে 7টা কাপ নিয়ে কামব্যাক করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বিশ্বাস ফিরে এসেছে, ইনশাআল্লাহ এবার আমরা হেক্সা জিতবো, হেক্সা জিতবো। ব্রাজিলের কাছ থেকে টোটাল বিশ্ব যেটা আশা করেছিল, বিশেষ করে বাংলাদেশের সাপোর্টাররা যেটা আশা করেছিল সেটা অর্জিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও দেখা গেছে ব্রাজিলের রাজকীয় জয়ের উচ্ছ্বাস। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে মাতেন হাজারো শিক্ষার্থী। তারিফ রহমান, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম অঘটন, প্যারাগুয়ের কাছে বিদায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। প্রথমার্ধে এগিয়ে যায় প্যারাগুয়ে, দ্বিতীয়ার্ধে কাই হাভার্টজের গোল সমতায় ফেরায় 2014 চ্যাম্পিয়নদের। তবে অতিরিক্ত সময়ের সমতায় শেষ হলে খেলা গড়ায় টাই ব্রেকারে, যেখানে সাডেন ডেথে মৃত্যু ঘটল জার্মানির পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নের। ডালাসে যা ঘটল সেটাই তো রূপকথা। অসম্ভবকে সম্ভব। হট ফেভারিট জার্মানদের বাড়ির পথ ধরিয়ে শীর্ষ 16তে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে।
অঘটন বলার সুযোগ নেই। পারফরমেন্স বিবেচনায় প্যারাগুয়ের এমন জয় প্রাপ্য, যেখানে নায়কের ভূমিকায় ওরলান্ডো গিল ম্যাচে 6 সেভের পর টাই ব্রেকারে আরও 2। খলনায়ক কাই হাভার্টস, কাঠগড়ায় উঠতে হবে ম্যানুয়েল নয়ারেরও। র্যাঙ্কিংয়ে 31 ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের জার্মান বধ, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট জয়ের স্বাদ। পরের রাউন্ডে প্রতিপক্ষ হবে ফ্রান্স কিংবা সুইডেন। দীর্ঘ 1 যুগ পর নকআউট খেলতে নেমেছিল বলেই হয়তো নড়বড়ে ছিল জার্মানি। ম্যাচের প্রথম অর্ধে খুঁজেই পাওয়া যাচ্ছিল না হট ফেভারিটদের। ডালাসে জার্মানির গোল হজম মোটেও অঘটন নয়। প্রথম আধা ঘন্টায় প্রতিপক্ষের গোলমুখে কোনো শট নিতেই ব্যর্থ ডি ম্যানশ্যাফট। ধারাবাহিকতার প্রতিদান পায় প্যারাগুয়ে। 42 মিনিটে তাদের এগিয়ে দেন হুলিও এনসিসো। অবশ্য গোল খাওয়া নতুন নয় জার্মানদের জন্য। বিশ্বকাপে শেষ 10 ম্যাচে নেই কোনো ক্লিনশিট। শেষবার যখন নিজেদের জাল ছিল অক্ষত, সেবার 14 ফাইনাল জিতেছিল 4 বারের চ্যাম্পিয়নরা। পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন, নামানো হয় লিওন গোরেৎজাকে। সে কৌশল কাজেও আসে। 54 মিনিটে সমতায় নাগেলসম্যানের দল। ফ্লোরিয়ান ভির্টসের অ্যাসিস্টে মাথা ছোঁয়ান হাভার্টস, তাতেই বাজিমাত। ডালাসে সমানে সমান প্যারাগুয়ে আর জার্মানি। সুপার সাব খ্যাত উন্ধাবকে উঠিয়ে নেন নাগেলসম্যান। ফেরানো হয় বিশ্বস্ত শীর্ষ জামাল মুসিয়ালাকে। তাতে কিছুটা জার্মান সুলভ ফুটবলের দেখা মিলল ঠিকই, তবে নির্ধারিত সময়ে পরিবর্তন আসেনি স্কোর কার্ডে। তাতে মিলল টুর্নামেন্টের প্রথম এক্সট্রা টাইমের। 102 মিনিটে ইয়ন্থান টার হেডে গোল পেলেও তা বাতিল হয়ে যায় VAR-এ। 1-1 গোলের সমতায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানেই কপাল পুড়ল জার্মানদের। আরও একবার বিদায় 2014 বিশ্বকাপ ফাইনাল চ্যাম্পিয়নদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে জীবন বান্ধব বাজেট প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থ বিল 2026। প্রধানমন্ত্রীর অনুরোধে কর মুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ। কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাট মুক্ত রাখা সহ ব্যাংক হিসাব খুলতে টিআইএন-এর বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। বন্ধ করা হয়েছে ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগও। পাচারের অর্থ ফেরানো এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশের আগে প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থাপন করা হয় 1.25 ঘন্টার বক্তব্যে ন্যায়ভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান সরকার প্রধান। আগামী বাজেটের নামকরণ করেন জীবন বান্ধব বাজেট, যা পিছিয়ে পড়া মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। এ সময় যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় জানান সরকার প্রধান। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। পরে ব্যক্তিগত আয়ের করমুক্ত সীমা 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকায় নির্ধারণ, ব্যাংক হিসাব খুলতে টিআইএন-এর বাধ্যবাধকতা প্রত্যাহার এবং বিভিন্ন খাতে শুল্ক কর কমাতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেন সরকার প্রধান। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে সমাপনী বক্তব্যে বেশ কিছু খাতে কর সংশোধনীর বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রীও। জানান ভ্যাটের বাইরে থাকছে কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান। বন্ধ হচ্ছে দুর্বল ব্যাংকে পুরনো মালিকদের ফেরার সুযোগ। এর সঙ্গে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকছে পাচারের অর্থ ফেরত আনা। ছাড় পাবে না পাচারকারীরাও। 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় 72,343 কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে
সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্য শেষে ভ্যাট ও বিভিন্ন কর প্রস্তাবের ওপর ছাঁটাই ও সংশোধন প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। উত্থাপিত সংশোধনীগুলোর ওপর আলোচনা শেষে অর্থ বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার হয়ে চীনের মধ্যকার অর্থনৈতিক করিডোরের প্রস্তাবকে আঞ্চলিক বাণিজ্যের নতুন দিগন্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। তবে এই করিডোর ঘিরে ভূ রাজনীতির হিসেব নিকেশে ঢাকাকে কৌশলী হবার পরামর্শ তাদের। সাতিলা শারমিনের রিপোর্ট। বাংলাদেশ, মিয়ানমার, চীন আছে ভাষা, সংস্কৃতি ও ভূপ্রকৃতিতে ভিন্নতা, কিন্তু তিন দেশকে উন্নয়ন সুতোয় গাঁথতে সম্প্রতি ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক নেটওয়ার্কের ভিন্নধর্মী একটি প্রস্তাব দিয়েছে বেইজিং, যাকে ঘিরে আঞ্চলিক বাণিজ্যে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রস্তাবটি দেন। কি আছে ওই প্রস্তাবে? এটা কি আদৌ বাংলাদেশের অর্থনীতিকে আমূল বদলে দিতে পারে? স্থলপথটি চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় হয়ে যাবে রাখাইন অঞ্চলে। সেখান থেকে এটি যুক্ত হবে বাংলাদেশের কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে দেশের মূল অর্থনৈতিক কেন্দ্রগুলোর সঙ্গে, যা তিনটি দেশের প্রায় 100 মিলিয়ন মানুষকে 1700 কিলোমিটার সড়ক ও রেলপথে যুক্ত করবে। এই প্রস্তাবের সঙ্গেই রয়েছে বাংলাদেশের প্রধান দুটি সমুদ্র বন্দরের আধুনিকায়ন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই করিডোর শুধু পণ্য পরিবহন বা বাণিজ্যের বিষয় নয়। আরাকান হয়ে করিডোর বাস্তবায়ন হলে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রেও নতুন বাস্তবতা তৈরি হতে পারে। সিল্ক রুটেরই একটা ফর্ম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যাই বলেন, এক্সিস্টিং নেটওয়ার্কগুলো আছে রোডের, তো এগুলা জাস্ট মিসিং লিঙ্ক যেগুলো মিয়ানমারে, সেগুলো কানেক্ট করা। স্বাভাবিকভাবে এখানে রোহিঙ্গার বিষয়টা চলে আসছে এবং সেই জায়গায় রোহিঙ্গাদের সমস্যার একটা সমাধানের উপায় আমি মনে করি এই ইকোনমিক করিডোর দ্বারা সম্ভব। এটা একটা ভালো অভিজ্ঞতা, পজিটিভ হবে যে ওখানে যদি ইকোনমিক ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হয়। গবেষণার উপরে প্রথমে জোর দিচ্ছি, ওটা হয়ে গেলে আমার মনে হয় আমরা বুঝতে পারবো লাভ, ক্ষতি, রিস্ক কোথায়, কোনটাকে আগে থামাতে হবে ইত্যাদি। এর আগে মিয়ানমারের রাখাইনের সাথে যোগাযোগে বাংলাদেশকে দেওয়া জাতিসংঘের মানবিক করিডোরের প্রস্তাব ঘিরে ছিল তুমুল সমালোচনা। বিশ্লেষকরা বলছেন নতুন অর্থনৈতিক করিডোর নিয়ে চীনের প্রস্তাব একেবারেই ভিন্ন, তবে সম্ভাবনার পাশাপাশি সতর্কতার কথাও বলছেন তারা। জোর করে মিয়ানমার সরকারকে অবজ্ঞা করে যদি আমি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর করি, ওইটা তো ভয়ানক একটা চিন্তা। সেই জায়গায় থেকে এটা একেবারে ভিন্নতর একটা বিষয়। এটা মূলত অর্থনৈতিক করিডোর এবং তাদের যেই ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে। অ্যাটলিস্ট মিয়ানমারের মধ্যে যেখানে একটু নন স্টেট বা ফরেন অ্যাক্টার্সরা খুবই সক্রিয় বা অ্যাক্টিভ, তো সুতরাং ওইখানে নিরাপত্তার একটা ব্যাপার আছে। বাংলাদেশ এখনো এই প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সরকার বিষয়টিকে বিবেচনায় রেখে সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা এবং জাতীয় স্বার্থের দিকগুলো যাচাই করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা 5 জনের মরদেহ পৌঁছেছে দেশে। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার জয়ন্ত কুমার দাস। সরাসরি যাব তার কাছে। জয়ন্ত, কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 জন প্রবাসী সিলেটের কানাইঘাটের তাদের মরদেহ কিন্তু 7:45 দিকে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে যে মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হচ্ছে। প্রথমে আমরা দেখেছি যে 5 জনের মধ্যে একজন হচ্ছে জুবাইর, তার মরদেহ হস্তান্তর করা হয়েছে, তার মরদেহ রিসিভ করেছেন তার চাচাতো ভাই। এই মুহূর্তে যে আরেকজন জসিম, তার মরদেহ লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটিতে তুলছেন। এছাড়াও বাকিদেরও মরদেহ আস্তে আস্তে হস্তান্তর করা হচ্ছে তাদের স্বজনদের কাছে এবং এই লাশগুলো নিয়ে কিন্তু
এই অ্যাম্বুলেন্স কিন্তু চলে যাবে তাদের গ্রামের বাড়িতে। যে কানাইঘাট রয়েছে উপজেলা, সেই কানাইঘাটের উপজেলা, এবং সেখানে জোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের যে আকুনি মাদ্রাসা মাঠ রয়েছে সেখানে নিহত 5 প্রবাসী সম্মিলিত জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। জানিয়ে রাখতে চাই, তাদের মরদেহ কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে নিয়ে আসা হয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে, এবং এখানেও আসার পর তাদের স্বজনদের হাতে এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাইঘাট নিয়ে যাওয়ার জন্য খরচ বাবদ এবং দাফন খরচ বাবদ 25,000 টাকা করে প্রতি পরিবারকে দিবে আর্নার্স কল্যাণ বোর্ড। এবং পরবর্তীতে কিন্তু এখানে যারা স্বজন রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, তারা কিন্তু এখান থেকে মরদেহগুলো নিয়ে যাবে গ্রামের বাড়িতে কানাইঘাটে, সেখানে আসলে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি এখানে যে 5 প্রবাসীর যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছিলেন, তারা আসলে মর্মাহত, এবং পুরো উপজেলা কানাইঘাট উপজেলায় কিন্তু একটা শোকের মাতম চলছে বলাই যায়। এবং এই প্রবাসীর হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তারা আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য এবং আর্থিকভাবে ভালো অবস্থান তৈরির জন্যই কিন্তু তারা আসলে প্রবাসী গিয়েছিলেন, এবং ভাগ্যের নির্মম পরিহাস তারা লাশ হয়ে ফিরে আসতে হয়েছে এই বাংলাদেশে। আত্মীয় স্বজনরা বলছিলেন আসলে তাদেরকে আসলে আনন্দ সহকারে তাদেরকে রিসিভ করার কথা ছিল, কিন্তু একেবারে কান্না চোখে তাদের মরদেহ রিসিভ করতে হচ্ছে, যেটা আসলে দুঃখজনক। ছিল আমার কাছে ভয়াবহ কাতারে সড়ক দুর্ঘটনায় যে 5 জনের মরদেহ সিলেটে পৌঁছেছে, এটির সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিদেশ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে পোহাতে হয় নানা দুর্ভোগ, স্বজনদের পড়তে হয় সবচেয়ে বড় সংকটে। জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে মরদেহ নিয়ে বিভিন্ন জটিলতা দেখা যায়। সময় সাপেক্ষ ও ব্যয়বহুল এই প্রক্রিয়া সহজ করতে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে ফেরত আনার উদ্যোগের দাবি রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসের মাটিতে যাদের হাড়ভাঙা শ্রমে দেশে রেমিটেন্স প্রবাহ সচল থাকে, সমৃদ্ধ হয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, জীবদ্দশায় কদর থাকলেও মৃত্যুর পরে তাদেরকে নিয়েই বিপাকি পড়তে হয় স্বজনদের। মরদেহ দেশে ফেরানোর ক্ষেত্রে পরিবার ও স্বজনদের অসহনীয় দুর্ভোগ যেন নিয়মে পরিণত হয়েছে। জার্মানিতে বৈধ ও অনিয়মিতভাবে বসবাস করেন হাজারো বাংলাদেশি। তবে কোনো প্রবাসীর মৃত্যুর পর মরদেহ দেশে আনতে তৈরি হয় নানা জটিলতা। সামাজিক সংগঠন ও প্রবাসীদের আর্থিক সহায়তা ছাড়া কঠিন হয়ে পড়ে মরদেহ ফেরানোর প্রক্রিয়া। সরকারি সহযোগিতা না মেলার অভিযোগও আছে প্রবাসী মহলে। সরকারের কাছে আবেদন যাতে আমাদের মৃতদেহটা দেশে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার কিছু অবদান রাখে। জনবান্ধব সরকারের কাছে একটা আবেদন জানাই যেন আমরা আমাদের শেষ ঠিকানা মাতৃভূমিতে হয়। পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, সাহায্য দেওয়ার ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা যৎসামান্য। বিদেশে কারো মৃত্যু হলে দুশ্চিন্তা আর দুর্ভোগই যেন তাদের নিয়তি। একটা লাশ পাঠাতে আমাদের প্রায় 4 থেকে 4.5 ইউরো খরচ হয়, কিন্তু সেই পরিমাণ অর্থ আমরা সবাই মিলে আমাদের ফেসবুকে দিয়ে মসজিদগুলোতে কালেকশন করার মাধ্যমে সেটা আমরা করে থাকি। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের মতো একটা দেশের জনগণ বাহিরে মৃত্যুবরণ করলে তাদেরকে সরকারি ব্যবস্থাপনা নেওয়া যায় না। আমি আশা করি এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা এই ব্যাপারে একটা প্রস্তাবও দিয়েছেন, তো এটা কার্যকর হওয়া দরকার, যাতে করে প্রবাসীরা বাহিরে মৃত্যুবরণ করলে দেশের বাহিরে তাদেরকে সরকারি ব্যবস্থাপনা বাংলাদেশে নেওয়া হয়। দক্ষিণ ইউরোপের দেশ ইতালির বাস্তবতাও অনেকটা এমন। কিছু ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ নিয়ে আসার সুযোগ থাকলেও আছে প্রক্রিয়ার জটিলতা। এখানে যাদের বিএমইটি কার্ড আছে এবং ওয়েজ আর্নার্স কার্ড আছে তাদেরকে আমরা সাধারণত বিমান ভাড়া অনুদান হিসেবে দিয়ে থাকি। যাদের বিএমইটি কার্ড নাই অথবা ওয়েজ আর্নার্স কার্ড নাই, তারা যখন আমাদের এখানে আবেদন করে তখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা বাজেট চাই এবং বাজেট পাওয়ার সাপেক্ষে আমরা তখন তাদের টিকেটের এটা পাঠানোর জন্য অনুদান দিয়ে থাকি। পর্যাপ্ত তথ্য ও নিয়মকানুন জানার অভাবে জটিলতা আরও বাড়ে অনেকের। স্বাভাবিক মৃত্যু তো বটেই, অস্বাভাবিক মৃত্যু হলেও পরিস্থিতি আরও দুঃসহ হয়ে পড়ে। সরকারের প্রতি আবেদন থাকবে যে তাদের লাশটা যাতে ওয়েজানা কল্যাণ বোর্ডের আওতায় এরকম কোনো সুবিধা দিয়ে যাতে সরকার সহযোগিতা করে। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের ভোগান্তির গল্প কম বেশি একই রকম। একজন প্রবাসী সারা জীবনই বাংলাদেশকে দিয়ে আসছে, কিন্তু সে চায় যে তার শেষ সময়টা এবং তার মৃত্যুর পরে যে তার লাশটা যেন বাংলাদেশে যায়, তার প্রিয় মাতৃভূমিতে যাতে তার দাফনটা করা হয়। সরকারি পর্যায়ে কার্যকর নীতিগত ও আর্থিক সহায়তার মাধ্যমে এসব মানুষের শেষ যাত্রাতেও সরকার পাশে থাকবে, এমন প্রত্যাশা ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের। নাদিম মারজান, সময় সংবাদ।
গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং, প্রকট হচ্ছে বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহর বৈষম্য। মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি যার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতে। প্রিন্স আরেফিনের ক্যামেরায় ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ঢাকা মহানগর এলাকায় যখন তুলনামূলক স্বস্তি, পাশেই সাফারির বিরুলিয়া এলাকায় তখন গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা। দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় নাভিশ্বাস জনজীবনে। সোমবারও শোনা গেল গ্রাহকদের নানা অভিযোগ। কারেন্ট থাকে না, কিছু থাকে না, এবার কেমনে থাকুন, এত গরম। আমরা অনেকটাই ভোগান্তিতে আছি, বিদ্যুতের কারণে দোকানও ঠিক মতন বসতে পারি না। রাতেও যেমন যায়, দিনেও সেরকম যায়। বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে। বিদ্যুৎ যদি না থাকে এই এলাকায়, তাহলে ওইখানে কি সমস্যা না হইতে পারে আপনি বলেন। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না, তারপর হচ্ছে বিভিন্ন কাজকর্ম অনেক ব্যাঘাত ঘটতেছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে থমকে আছে বিদ্যুৎ নির্ভর কাজকর্ম, ফলে জীবিকায় টান পড়ছে অনেকের। কারেন্ট না থাকায় যে মেশিন বন্ধ, এখন কাজ করতে পারতেছি না, বসে রয়েছি। কারেন্টের জন্য ভাবতেছি দোকান ছাইরা দেব, কারণ দোকান ভাড়া দিয়ে আমার পোষাইতেছে না। প্রতি মাসে তো আমার ডিমান্ড চার্জ দিতে হয়, কিন্তু আমার তো ঠিকমতো ইনকাম হয় না। কাস্টমারকে আমরা ভালোভাবে সার্ভিস দিতে পারতেছি না, তো এটা আমাদের জন্য তো অনেক আর্থিক সংকট। অন্যান্য জেলাগুলোর চিত্র আরও ভয়াবহ। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো খবর আসছে। গত এক সপ্তাহের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে শনিবার রাত 2টায় লোডশেডিং করতে হয়েছে ৩,৪০০ মেগাওয়াট, মধ্যরাতে যা নজিরবিহীন বিদ্যুৎ ঘাটতি। একদিকে বিশ্বকাপ ও গরমের কারণে বেড়েছে বিদ্যুৎ চাহিদা, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। তেল গ্যাসের সংকটে ধুঁকছে ৬৬ বিদ্যুৎ কেন্দ্র, আবার রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রামপালের একটি ইউনিট। আর এসব কারণেই গত কয়েকদিন ধরে চরম আকার ধারণ করেছে পরিস্থিতি। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি, সোমবার থেকে স্বাভাবিক হতে শুরু করেছে সরবরাহ। ৮০টা পিবিএস নিয়ে ৬টা ইউটিলিটি, প্রত্যেককে নিয়ে আমি প্রায় ১৫০ জনকে নিয়ে মিটিং শেষ করলাম। ইচ এন্ড এভরিবডি টোল্ড মি দ্যাট এখন সিচুয়েশন ভালো থাকবে, আপনি দেখেন। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতিকে যথাযথ গুরুত্ব না দেয়া আর বিদ্যুৎ বন্টনে গ্রাম শহর বৈষম্যে বাড়ছে অসন্তোষ। এই যে অসমতা, এই যে বৈষম্যতা, এটা তো মানবাধিকার বিরোধী। ইউটিলিটিগুলো বৈষম্যগুলো আচরণ করে যাচ্ছে, রাষ্ট্র সেখানে নিষ্ক্রিয়। লোডশেডিং সমতাভিত্তিক হতে পারত। যদি লোডশেডিং সমতাভিত্তিক হতো, মানুষ এত বেশি ক্ষুব্ধ হতো না। ডিম্যান্ড চার্জ নিচ্ছে, বিদ্যুৎ দিচ্ছে না ইউটিলিটিগুলো, এগুলো তো এক ধরনের বড় রকমের অন্যায়। বর্তমানে বিদ্যুৎ চাহিদা ওঠানামা করছে 16 থেকে 18,000 মেগাওয়াটে, বিপরীতে সরবরাহ করা যাচ্ছে 13 থেকে 15,000 মেগাওয়াট। গরম বাড়লেই বাড়ে লোডশেডিং, বাড়ে গ্রাম শহরের মধ্যে বিদ্যুৎ বন্টন বৈষম্য। তবু গ্রাহকদের চাওয়া খুব শিগগিরই পরিবর্তন ঘটবে এ অবস্থার, স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ছেঁড়া ফাটা নোট, জাল টাকা আর খুচরা অর্থের ঝামেলা কমাতে 1 জুলাই থেকে বাংলা কিউআর লেনদেন বাধ্যতামূলক হচ্ছে। ট্রেড লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, পরিবহনের টোল, হাসপাতালের খরচও এই ক্যাশলেস প্রক্রিয়ার আওতায় আসছে। তবে লেনদেনের নতুন এই সূচনায় ফিনান্সিয়াল লিটারেসিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। তোমার বা আপনার বাংতি টাকার জন্য সমস্যা হয়, সেক্ষেত্রে টাকা রাখতে পারি না। তারপরে এলো পরবর্তীতে আপনার অনেকটা জাল টাকা দেয়। প্রতিদিনের ব্যবসায় ছেঁড়া ফাটা নোট, জাল টাকা আর খুচরা অর্থের সংকট, এ যেন ব্যবসায়ী নাজমুলের নিত্যদিনের ভোগান্তির চিত্র। জাল টাকা তো বিশাল বড় ব্যবসা। এটা যে 500 টাকা 1000 টাকা নোটগুলো 50% জাল নোট বেরিয়েছে। কোরবানে তো আমি নিজে 4-5টা পেয়েছি। এই ভোগান্তি কমাতে 1 জুলাই থেকে চালু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একীভূত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এখন থেকে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকরা সহজেই পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে শুধু দোকানেই কেনাকাটা নয়, ট্রেড লাইসেন্স ফি, স্কুল কলেজের বেতন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থ পরিশোধেও বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক হবে। ট্রেড লাইসেন্স যখন নবায়ন করবে বা নতুন করে ট্রেড লাইসেন্স গ্রহণ করবে, তখন অবশ্যই তাদের প্রতিষ্ঠানে বাংলা কিউআর বাধ্যতামূলক থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটা সার্কুলার জারি করেছে যে তারা কিন্তু বেতনগুলো সব ক্যাশলেস নিতে, প্রাইভেট হাসপাতাল থেকে আরম্ভ করে বড় আকারে হাসপাতাল সবাই যাতে এটা অ্যাডাপ্ট করে নেয়। এই নির্দেশনাটা বাংলাদেশ ব্যাংক না,
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসবে। তবে অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে মানুষের আর্থিক সচেতনতার উপর। তাই ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও দক্ষ করে তুলতে হবে। এমনিতে লিটারেসি কম, তার মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি আরও কম। সেই জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের স্কুল লেভেল থেকে শুরু করতে হবে। এখন ধরেন আপনি একটা প্ল্যান নেন, আগামী 5 বছরে বা 10 বছরে ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনি এই জায়গায় আপনি পৌঁছে দেবেন। তবেই আপনি কিউআর এগুলো করে আপনি একটা পসিবল একটা সাস্টেনেবল ইম্প্যাক্ট পাবেন। কার্যকর বাস্তবায়ন ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা ভবিষ্যতে লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াবে, মত সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার সুফিয়ান আল হাসান। সরাসরি যাব তার কাছে। সুফিয়ান, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার কালমাটি পাখার মাথা যে এলাকাটি রয়েছে সেই এলাকায়। আপনাকে যদি আমি একটু বলি, সেটি হচ্ছে যে গতকাল বিপদসীমার কাছাকাছি এবং তার আগের দিন বিপদসীমার উপরে পানি থাকায় এই নিম্নাঞ্চলটি কিন্তু প্লাবিত হয়। তো এখানে আমরা গতকালকেও এসেছিলাম, এখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত প্রায় 1 হাঁটু পানি ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে পানি কমতে কমতে নদীতে নামে এবং এখন এই জায়গাটি একদম শুষ্ক অবস্থায় রয়েছে। আর কিছু কিছু জায়গায় পানি রয়েছে হালকা, তবে সেটি দেখানোর মতো নয়। আমরা এখানকার স্থানীয় যে মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে গতকাল রাত 9টার দিকেই পানি একদম নদীগর্ভে চলে যায় এবং এখানকার স্থানীয় মানুষদের যদি দুর্ভোগের কথা বলি, সেটা হচ্ছে যে তাদের যেহেতু পানি এখানে নেই, তেমন কোনো দুর্ভোগও নেই। আর এখানে আমরা এসে দেখতে পারি যে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে রাখা হয়েছে। যে কোনো সময় যদি পরিস্থিতি খুব সংকটাপন্ন হয়, সেই সময় এই জিও ব্যাগগুলো নদীর ধারে ফেলা হবে। আমি যদি তিস্তার নদীর অবস্থা বর্তমান বলি, যে নদীতেও পানি কিন্তু স্বাভাবিক রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন বিপদসীমা 30 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। আমরা এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় লালমনিরহাট জেলা প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে। তো লালমনিরহাট থেকে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট থেকে। 11 বছরেও অপসারণ করা হয়নি ভেঙে যাওয়া সেতু, এমনকি নির্মাণ করা হয়নি নতুন অবকাঠামো। এতে দুর্ভোগে আছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার 12টি গ্রামের বাসিন্দারা। গন্তব্যে যেতে তাদের পার্শ্ববর্তী আরেকটি সড়ক ব্যবহার করে অতিরিক্ত ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার সড়ক। তবে ভাঙা সেতুর জায়গায় নতুন আরেকটি সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বাচ্চা সৈকতের পাঠানো তথ্য এবং জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। দুপাশে মেঠো পথ, মাঝে খাল, এর মধ্যে ভেঙে পড়ে আছে পাকা সেতু, নেই সংযোগ সড়কও। 2014 সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বোড়াবুড়ি জনতার হাট সড়কের সাঁকো খালের ওপর 30 ফুট দীর্ঘ সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। পরের বছর বন্যার পানিতে ভেঙে যায় সেতুটি, ভেসে যায় দুপাশের সংযোগ সড়কও। এতে উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন দুপারের 12টি গ্রামের বাসিন্দারা। বর্তমানে গন্তব্যে যেতে তাদের পার্শ্ববর্তী আরেকটি সড়ক ব্যবহার করে অতিরিক্ত ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার সড়ক। এতে বেড়েছে ভোগান্তি। ভাঙা ব্রিজের কারণে স্কুলে যাইতে পারি না। অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াতের সমস্যা, পাশাপাশি বাজার ঘাট করার জন্য যাতায়াতের সমস্যা। এই পাশের লোক ও পাশে যাবার পায় না, ওই পাশের লোক এই পারে আসতে পায় না। আজ পর্যন্ত বৃষ্টির কেউ খবর নিল না, রাস্তাঘাটের কেউ খবর নিল না যে বৃষ্টি কি অবস্থায় আছে। ভাঙা সেতুর স্থলে নতুন আরেকটি সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। ইতিমধ্যে আমরা অলরেডি সয়েল টেস্ট এবং টপো সার্ভে করে ফেলেছি এবং তথ্য আমরা অলরেডি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। এটা বাস্তবায়নের জন্য এবং অনুমোদনের জন্য এটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এলজিইডির তথ্য মতে বরাদ্দ পেলে 90 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। সময় সংবাদ, কুড়িগ্রাম।
1 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ে ব্যর্থ হলেও চলতি অর্থ বছর 85,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস, যা আগের অর্থ বছরের তুলনায় অন্তত 10,000 কোটি টাকা বেশি। অন্যদিকে 34 লাখ কন্টেইনারের পাশাপাশি 14 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে নতুন মাইল ফলক অতিক্রম করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকায় বন্দর ও কাস্টমসের এই যৌথ অগ্রগতি বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। 2025-26 অর্থ বছরের শুরুতে দেশের রাজনীতি ছিল নানা সমীকরণ। অর্থ বছরের মাঝামাঝিতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের অর্থনীতিতে সুবাতাস ফিরে আসলো। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ আবারও সংখ্যা বাড়িয়ে তোলে। এর মাঝে চট্টগ্রাম কাস্টম হাউসকে 1,02 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড। বছরের শেষ পর্যায়ে এসে 27 জুন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন না হলেও একেবারে কাছাকাছি প্রায় 85,000 কোটি টাকা আদায় করেছে তারা। অবশ্য 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 74,265 কোটি টাকা। আমরা মনিটরিং অনেক বাড়িয়েছি, মিস ডিক্লারেশন হ্রাস পেয়েছে, আমদানির পরিমাণ বেড়েছে, ওভারঅল স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে শুল্ক আইন প্রক্রিয়ায়, যার কারণে রাজস্ব বেড়েছে। এদিকে শ্রমিক ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানামুখী সংকট সত্ত্বেও কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্র নতুন রেকর্ড স্থাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 27 মার্চ পর্যন্ত 4.60% প্রবৃদ্ধিতে 13 কোটি 67 লাখ মেট্রিক টন কার্গো, 5.38% প্রবৃদ্ধিতে 34 লাখ 73 হাজার কন্টেনার যেমন হ্যান্ডেলিং হয়েছে, তেমনি 5.22% প্রবৃদ্ধিতে জাহাজ এসেছে 4,290টি। চট্টগ্রাম বন্দর কার্গো হ্যান্ডলিং, কন্টেনার হ্যান্ডলিং এবং জাহাজের সংখ্যার দিক থেকে সব ইন্ডিকেটরে আমরা রেকর্ড ভঙ্গ করার দিকে এগিয়ে যাচ্ছে। বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউস 1,000 কোটি টাকা রাজস্ব আদায় করলো। শুল্ক নির্ধারণ কিংবা পণ্য ছাড়ের ক্ষেত্রে এখন রয়ে গেছে নানা জটিলতা। বিশেষ করে আমদানিকৃত পণ্যের গুণগত মান পরীক্ষার জন্য চট্টগ্রাম থেকে ছুটতে হয় ঢাকার পথে। এইসব জটিলতা দ্রুত নিরসন করা গেলে রাজস্বের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। যারা আছেন ওনারা বিভিন্ন দেশের এমবেসিতে যোগাযোগ করে, সেই এমবেসি যে এক্সপোর্টার অর্গানাইজেশন তার সাথে যোগাযোগ করে। এই যোগাযোগটা অনেক সময় লেগে যায়, তো এই সময়টার জন্য আপনার অ্যাসেসমেন্টটাও দেরি হয়। দেশের বর্তমান স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি যেমন আমদানি রপ্তানি বাণিজ্যে গতি এনেছে, তেমনি বিদ্যুৎ ও গ্যাসের কারণে দুর্ভোগে পড়েছেন শিল্প কারখানার মালিকেরা। এক্ষেত্রে রপ্তানির ধারা ধরে রাখতে সরকারের সহায়তা চেয়েছে বন্দরের সবচেয়ে বড় অংশীদার গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। বন্দর এবং কাস্টমকে যদি সক্ষমতা যদি ধরে রাখতে হয়, এই মুহূর্তে আমাদের একটাই করণীয়, এটা হতেছে যে দেশে যে এখন বর্তমানে যে স্থিতিশীলতা আছে, যেটা আপনার যে স্পেশালি পলিটিক্যালি যেটা আমরা এখন একদম মোটামুটি ভালো একটা পজিশনে আছি, এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে সামনের দিকে। দেশের আমদানি রপ্তানির 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর মধ্যে কন্টেনারের মাধ্যমে আমদানি রপ্তানির 98% হয় চট্টগ্রাম বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রংপুর অঞ্চলের প্রধান নদ নদীগুলোর তীর রক্ষায় 1,000 কোটি টাকা খরচ করা হলেও এখনো বিশাল অংশ রয়েছে চরম ভাঙন ঝুঁকিতে। তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়ক। বিশেষজ্ঞদের মতে নদীর ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ না নিলে স্থায়ী সমাধান মিলবে না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীগুলো ঘিরে নেওয়া হচ্ছে টেকসই প্রকল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বর্ষা এলেই নদী পাড়ের মানুষের কাছে ফিরে আসে আতঙ্ক। গর্জে ওঠা তিস্তা, ধরলা, দুধকুমার আর ব্রহ্মপুত্র যেন একের পর এক গ্রাস করছে মানুষের স্বপ্ন। কোথাও রাতারাতি নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কোথাও হারিয়ে যাচ্ছে ফসলি জমি, আবার কোথাও ঝুঁকিতে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান আর গ্রামীণ সড়ক।
গাইবান্ধা ও কুড়িগ্রামে 1000 কোটি টাকা খরচ করে 102 কিলোমিটার স্থায়ী তীর রক্ষার কাজ হলেও 329 কিলোমিটার অংশ চরম ঝুঁকিতে। আর তিস্তার 44টি পয়েন্টে জিও ব্যাগ দিয়ে চলছে ভাঙন রোধের কাজ। ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধার বিস্তীর্ণ জনপদ এখনো তীব্র ভাঙনের কবলে। আমাদের তো জমি জায়গা, রাস্তাঘাট সব ভাঙিয়ে গেছে। এখন বাড়ি টাড়ি ভাঙিয়ে গেলে তো আমাদের নিঃস্ব। যদি বাড়ি ঘরই না থাকে তো ওনারা আসার পরে কি কোন জায়গায় বস্তা ফেলাবে? মানুষের জমিনে বাড়ি করে আসিয়ান অন্তপক্ষ বোধ হয় 20-30 বার কিন্তু আমরা বাড়ি ভাঙি করছি। বিশেষজ্ঞরা বলছেন শুধু ভাঙন ঠেকানোর প্রকল্প নয়, নদীর স্বাভাবিক প্রবাহ, ড্রেজিং, চর ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী নদী শাসনের সমন্বিত পরিকল্পনা ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়। যদি এই প্রকল্পগুলো গ্রহণ করা হতো তাহলে হাজার হাজার বাড়িঘর যে বিলীন হয়ে গেছে এগুলো বিলীন হতো না। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সমন্বিত নদী ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। কুড়িগ্রাম এবং গাইবান্ধায় 4টি প্রকল্প পরিকল্পনা কমিশন অপেক্ষমান আছে, যেগুলো অনুমোদন হলে সে জায়গাগুলো আমাদের ভাঙনের নিয়ন্ত্রণের আওতায় চলে আসবে। নদী ভাঙনের সঙ্গে শুধু মাছই হারায় না, হারিয়ে যায় মানুষের শিকড়, স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন। তাই নদী পাড়ের মানুষের একটাই প্রশ্ন, আর কত ক্ষতি হলে মিলবে স্থায়ী সমাধান? নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এক সময় যে নদী দিয়ে চলতো বড় বড় সওদাগরী নৌকা, গাইবান্ধার সেই ঘাঘট ও আলাই নদী এখন অস্তিত্ব সংকটে। দখল আর দূষণের সরু খালে পরিণত হয়েছে নদী দুটি, হয়ে উঠেছে মশার প্রজনন কেন্দ্র। মরা ঘাঘটকে নান্দনিক লেকে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হলেও তা এখনও কাগজে কলমেই সীমাবদ্ধ। নদী ও খাল পুনর্খনন কর্মসূচির আওতায় নদী দুটি দখলমুক্ত করে পুনঃখনন করার দাবি স্থানীয়দের। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারি মানচিত্র বলছে এটাই একসময়ের খরস্রোতা ঘাঘট নদী, যে নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে চলত নৌপথে ব্যবসা বাণিজ্য। 90-এর দশকে শহর রক্ষায় নদীর মূল প্রবাহ ঘুরিয়ে দেওয়ার পর শহরের ভিতরের প্রায় 4 কিলোমিটার অংশ পরিণত হয় মরা ঘাঘটে। দখল আর দূষণে এখন নদীটি সরু খালে পরিণত হয়েছে। কচুরিপানা, ময়লা আবর্জনা আর বিষাক্ত বজ্রে ভরাট হয়ে গেছে নদীর বুক। দুই পারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। শুধু দখল নয়, শহরের ড্রেনেজ লাইন ও বাজারের বজ্রের শেষ গন্তব্য এখন এই নদী। পানির রং হয়েছে কালো, নেই মাছ বা কোনো জলজ প্রাণী, বরং মশার প্রজনন কেন্দ্র হয়ে উঠেছে নদীটি। নদী যে পানি ময়লা টয়লা দিয়ে সব বন্ধ হয়ে আছে। দখল দূষণের কারণে নদীটা আস্তে আস্তে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আলাই নদীটির এখন পরিত্যক্ত অবস্থায় তো আছেই, তেমন তো এটা পানি যাওয়া আসা নিঃশ্বাস ঠিক মতো হয় না। খনন করলে রাস্তা বাঁধিলে ভালোই হতো আর কি। এক সময় ঘাঘট নদীকে দৃষ্টিনন্দন লেকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় সেই প্রকল্প থেমে গেছে মাঝপথে। একই অবস্থা আলাই নদীরও। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির অনেক অংশ এখন আবাদি জমি কিংবা স্থায়ী স্থাপনায় দখল হয়ে গেছে। বারবার উচ্ছেদ অভিযান ও খননের ঘোষণা এলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। চলমান নদী পুনঃখনন কর্মসূচির আওতায় দ্রুত নদী দুটি উদ্ধারের দাবি পরিবেশ আন্দোলনকারীদের। অবিলম্বে ঘাঘট নদী ও আলাই নদীকে পূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হোক এবং উপরন্ত সরকারের যে প্রতিশ্রুতি ছিল যে ঘাঘট লেক, এটাকে বাস্তবায়ন করার জন্য নদী দুটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আলাই নদী, এই যে নদীগুলো শীর্ণকায় হয়ে গিয়েছে, পানির প্রবাহটা অনেকটা কমে গিয়েছে, এগুলো ধাপে ধাপে উদ্যোগ গ্রহণ করা হবে এবং নদী পুনঃখননের মাধ্যমে এগুলো সংস্কার করা হবে। শহর অংশে ঘাঘট নদীটি প্রায় 4 কিলোমিটার এবং আলাই নদী প্রায় 3 কিলোমিটার। দুপারের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শহরের কোলজুড়ে বয়ে চলা নদী দুটির দখল দূষণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ইউরোপ জুড়ে নজিরবিহীন দাবদাহে বাড়ছে প্রাণহানি, ভাঙছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। শুধু ফ্রান্সেই 3 দিনে 1000-এর বেশি অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। জার্মানি, ইটালি, সার্বিয়া, হাঙ্গেরি থেকে ইউক্রেন। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং চাপে স্বাস্থ্যসেবা ব্যবস্থা।
ইউরোপ জুড়ে ২০ জুন থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে জনস্বাস্থ্য সংকটে। ফ্রান্সের স্বাস্থ্য সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার থেকে শুক্রবার মাত্র ৩ দিনে ১,০০০-এরও বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৪০০ জনে, যেখানে এপ্রিল ও মে মাসে গড়ে প্রতিদিনের মৃত্যু ছিল ৯০০ থেকে ১,০০০। বিশেষ করে প্যারিস অঞ্চলের ইল দ্য ফ্রান্স, ব্রিটানি ও নরম্যান্ডিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়েছে। হাসপাতাল, নার্সিংহোমের পাশাপাশি বাসাবাড়িতেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জার্মানিতেও টানা তৃতীয় দিনের মতো ভেঙেছে জাতীয় তাপমাত্রার রেকর্ড। ব্র্যান্ডেনবুর্গে তাপমাত্রার পারদ উঠেছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। স্যাক্সোনিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ইতিহাসের সর্বোচ্চ ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। প্রচণ্ড গরমে রেল লাইনের জোড়া প্রসারিত হয়ে যাওয়ায় লাইপজিগে ট্রাম চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে হ্রদ ও নদীতে গোসল করতে গিয়ে কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে তাপমাত্রা পৌঁছেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। কিছুটা স্বস্তির আশায় মানুষ ছুটছে ফোয়ারা, ক্যাফে কিংবা লেকের ধারে। হাঙ্গেরির বুদাপেস্টেও ৩৮ ডিগ্রি সেলসিয়াস গরমে অস্থায়ী কুলিং স্টেশন ও পানির স্প্রে ব্যবহার করছেন বাসিন্দারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে ইতালির রাজধানী রোম সহ ২২টি শহরে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট জারি থাকলেও ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে পোপের প্রার্থনায় অংশ নেন হাজারো ক্যাথলিক। তারা ছাতা, টুপি ও হাত পাখার সাহায্যে তীব্র গরম মোকাবিলা করেন। বিজ্ঞানীরা বলছেন চলতি তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। এই তাপপ্রবাহে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাবানলের ঝুঁকি বাড়ছে এবং হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে। জলবায়ু পরিবর্তনের গতি অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে সতর্কতা বিশেষজ্ঞদের। নাদিম মারজান, সময় সংবাদ। সকালের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। জাপানের হৃদয় ভেঙে রাজস্বিক প্রত্যাবর্তন, ব্রাজিলের শীর্ষ ১৬তে সেলেসাও। সারা দেশে সমর্থকদের উচ্ছ্বাস। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় জার্মানির। বাংলাদেশ, মিয়ানমার, চীনের মধ্যে ইকোনমিক করিডোরের প্রস্তাব, বাণিজ্যে নতুন দিগন্ত, মত বিশ্লেষকের। রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকার আশা, ঢাকাকে কৌশলী হওয়ার পরামর্শ। এবং কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশের মরদেহ পৌঁছেছে দেশে। ওসমানী বিমানবন্দর থেকে নেওয়া হচ্ছে সিলেটের কানাইঘাটে। স্বজনদের শোক। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।